যাই হোক, এই সিজনের মতো ডার্বি শেষ হলো, আর দুটো ডার্বিতেই মোহনবাগান তাদের নিজেদের নামে ডার্বি করতে পারলো। হ্যাঁ, ডেফিনেটলি যা কিছু রয়েছে আজকে ডার্বিতে বলার মতো সবটাই বলবো। আর কেন এটা সাদামাটা ডার্বি বললাম থাম্বনেলে, সেটা নিয়ে তো কথা বলবো। যে পেনাল্টি ডিসিশন নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আর অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের স্ট্যান্ডিং, আজকে মোহামেডান স্পোর্টিংয়ের একটা ইনক্রেডিবল উইন, বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে একটা অসাধারণ গোল, সেটা নিয়েও কথা বলতে হবে, কারণ সেটা নিয়ে না বললে নিশ্চিত পাপ হবে। তবে একটু বড় হতে চলেছে ভিডিওটা, প্লিজ এনজয় করো। দেখো, প্রথমে কথা বলবো মোহামেডান স্পোর্টিং আর বেঙ্গালুরু ম্যাচটা। পুরো ম্যাচটা আজকে দেখেছি। টানা দুটো ম্যাচ দেখলে যে কষ্টটা হয় সেই কষ্টটা আমারও হচ্ছে। চোখের কষ্ট ম্যাচ চলাকালীন, গলার কষ্ট বিশেষ করে ডার্বি চলাকালীন। আর এর মাঝখানে হয়েছে কি, ম্যাচ শুরু হওয়ার আগে, মানে বেঙ্গালুরু আর মোহামেডান ম্যাচটা শুরু হওয়ার আগে দুপুরের দিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল মেয়ের জন্য। খুব সিম্পল ব্যাপার, এই ওয়েদারে যা হয় আর কি উইন্টারে, সেই কারণে সেখানেও প্রায় অনেকটা সময় চলে গেছিলো বাইরে। তো পুরো হেকটিক ডে গেছে আজকে, বাইরে ঘরে সব কিছু মিলিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথম যে ম্যাচটা বেঙ্গালুরুকে মোহামেডান স্পোর্টিং হারালো, এই ম্যাচে আমি তিনটে প্লেয়ারের কথা বলতে চাই। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে পদম ছেত্রী। অসাধারণ গোলকিপিং, যেসব সেভ করেছে, যেভাবে ক্লিয়ারেন্স করেছে, যেভাবে একদম লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স হিসেবে কোথাও পুরো ডিফেন্সটাকে অটুট রেখেছে, গোল কনসিড করে নিয়ে আজকে মোহামেডান স্পোর্টিং, যেখানে সব থেকে প্রথম ক্রেডিটটা যাবে সেটা যাবে পদম ছেত্রী। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলতে হবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ, সেটা হচ্ছে ফ্লোরেন্স ওগিয়ের। অসাধারণ ডিফেন্স, একটা জায়গাতে ছোট্ট একটা মাইনার মিস্টেক করে দেওয়া ছাড়া, এবং সেখানেও কিন্তু পদম সেভ করে নিয়েছিল, একটা দারুণ ফিস্ট করে বল বার করে দেয়। বাকি পুরো ম্যাচে যে লেভেলের ডিফেন্স করেছে, যেভাবে কভার করেছে, যেভাবে ডিফেন্সকে লিড করেছে, এবং যেভাবে মোহামেডান স্পোর্টিংকে এতদিন পর, লাস্ট কবে মোহামেডান স্পোর্টিং জিতেছিল আমরা ভুলে গেছি। সম্ভবত একটা অ্যাওয়ে ম্যাচ ছিল, চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে জিতেছিল। আবারও আজকে অ্যাওয়ে ম্যাচ থেকে মোহামেডান স্পোর্টিং জিতলো। সেখান থেকে আজকে এই যে উইনটা, আজকে এই যে একটা অসাধারণ খেলা বা একটা স্ট্র্যাটেজিক্যাল যে মুভ, সেই স্ট্র্যাটেজিক্যাল মুভের কিন্তু যে ফ্রন্ট ম্যানটা ছিল, সেইটা কিন্তু ছিল আজকে ফ্লোরেন্স ওগিয়ের। অসাধারণ খেলেছে। আর অবভিয়াসলি বলতে হবে মির্জালাল কাসিমোভের কথা। এই প্লেয়ারটার হাত ধরে মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এই প্লেয়ারটার হাত ধরে আজকে একটা অসাধারণ গোল দেখতে পাওয়া গেল, ফ্রি কিক থেকে একটা বিউটিফুল ফিনিশ হয়েছে। এবং গুরপ্রীত সিং সন্ধুর মতো গোলকিপার অতটা স্ট্রেচ করে গিয়ে যাওয়ার পরেও জাস্ট হাতটা একটু টাচ করতে পেরেছিল, কিন্তু সেটাও কোনো কাজের কাজ হয়নি। বলটা ফাইনালি জালে জড়ায় এবং মোহামেডান স্পোর্টিং বহু মাস পর জয়ের মুখ দেখলো, জয়ে ফিরল। এবার দেখা যাক, আগেই বলেছি যে মোহামেডান স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এইরকম পারফরমেন্স, এই লাস্ট বয় হয়ে থাকাটা ওরা ডিজার্ভ করে না। আরও বেটার জায়গাতে যাওয়া, অ্যাটলিস্ট 9-10 এরকম জায়গাতে যাওয়াটা মোহামেডান স্পোর্টিংয়ের যা ইউথ টিম রয়েছে সেই ওয়াইজ কিন্তু তারা ডিজার্ভ করে। তো সেই পথে আপাতত বোধহয় মোহামেডান স্পোর্টিং এগোতে পারে। এই মুহূর্তে 15 ম্যাচে 10 পয়েন্ট, তো 9টা ম্যাচ আর রয়েছে লিগ স্টেজে। ডেফিনেটলি টপ 6-এ তো মোহামেডান স্পোর্টিং যাবে বলে মনে হয় না যে অবস্থা। তবে হ্যাঁ, আরও বেটার জায়গাতে মোহামেডান স্পোর্টিং শেষ করতে পারে, এইটুকু অন্তত আশা থাকছে। 12 নম্বর পজিশনে রয়েছে। তো এই ম্যাচের রেজাল্ট যখন তৈরি হলো, তখন একটা বিষয় তৈরি হয়েছিল যে নেক্সট যে ডার্বিটা রয়েছে, এই ডার্বি শুরু হওয়ার আগে মোহনবাগান একটা কোথাও স্লাইড অ্যাডভান্টেজ পেল, যে বেঙ্গালুরু এফসি হেরেছে। বেঙ্গালুরু এফসি হারা মানে যে গ্যাপটা ছিল, 5 পয়েন্টের যে গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে 8 পয়েন্টের গ্যাপে নিয়ে যাওয়া যেতে পারে, এবং সেটা কিন্তু হয়েছে। ডেফিনেটলি মোহনবাগান রেকর্ড করেছে আজকে, কারণ আইএসএলের হিস্ট্রিতে যতদিন ডার্বি হচ্ছে, 10টা বোধহয় ডার্বি টোটাল হয়ে গেল 2020-21 সিজন থেকে ধরে নিলে, সেই 10টা ডার্বির মধ্যে আজকে সবথেকে ফাস্টেস্ট গোল হয়েছে। সম্ভবত 1 মিনিট 39 সেকেন্ড এই টাইমিং ছিল। সেখানে জেমি ম্যাকলারেন তার ডার্বিতে 2 নম্বর গোল, আর ওভারঅল ডার্বিতে দেখতে গেলে, মানে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে যে ডার্বি, সেই ডার্বি দেখতে গেলে 3টে গোল। অর্থাৎ এই সিজনে বলা চলে যে আইএসএলে জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে সব থেকে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন রেখেছে ডার্বিগুলোতে। ইস্টবেঙ্গলের সাথে 2টো ডার্বিতে গোল, মোহামেডান স্পোর্টিংয়ের সাথে 1টা ডার্বিতে গোল। তো জেমি ম্যাকলারেনের 1 মিনিট 39 সেকেন্ডের যে গোল, সেই গোল থেকে মোহনবাগানের লিড, এবং সেটা রেকর্ড হয়ে যায় যে এত কুইকেস্ট বা এত ফাস্টেস্ট গোল কিন্তু এর আগে আইএসএলের হিস্ট্রিতে ডার্বিতে হয়নি। যদিও ওভারঅল ডার্বিতে বোধহয় 17 সেকেন্ডে আকবরের গোল রয়েছে, তার করা সেই গোলটা, সেই ঐতিহাসিক গোল রয়ে গেছে এখনও অবধি রেকর্ডের খাতাতে। যাই হোক, এখানে যখন ম্যাচ শুরু হলো,
এই গোল দিয়ে হয়তো তখনও অনেকেই টিভি খুলে বা মোবাইল খুলে বসে ওঠার সময় পাননি, কারণ অনেকেই থাকে একটু লেজি মানুষ, একটু দেরি করে। তো তারা হয়তো টিভি খুলে দেখতে পেয়েছে যে মোহনবাগান লিডিং। এবার মোহনবাগান সমর্থকরা খুশি হয়েছে, ইস্টবেঙ্গল সমর্থকরা অখুশি হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সময় যেহেতু বাকি ছিল, একদিকে মোহনবাগান ফ্যানেদের একটা বিরাট আশা তৈরি হচ্ছিল যে এখান থেকে মোহনবাগান আরও অনেক গোলে লিড নিতে পারে, মোহনবাগান অন্তত পক্ষে একটা ভালো মার্জিনে জিততে পারে। অ্যাটলিস্ট আমি যে এনভায়রনমেন্টে খেলা দেখছিলাম সেখানে তো এই বিষয়টা উঠে আসছিল। আর ইস্টবেঙ্গল সমর্থকদের এটাই হয়তো মনের মধ্যে চলছিল যে এখনও প্রচুর খেলা বাকি রয়েছে, গোটা ম্যাচটা অ্যাকচুয়ালি বাকি রয়েছে, এখান থেকে কামব্যাক পসিবল। এবং অবশ্যই পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল অলওয়েজ কিন্তু ডেঞ্জারাস, তারা যে কোনো মুহূর্তে কামব্যাক করার রাস্তা খুঁজতে পারে। অ্যান্ড অবভিয়াসলি এর আগে প্রচুর ম্যাচ এরকম হয়েছে ডার্বিতে বা নন ডার্বিতে, যে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকার পর ভালো খেলেছেন। ডেফিনেটলি এই সিজনে অস্কার ব্রুজো বোধহয় কয়েকদিন আগেই মন্তব্য করেছেন যে আমার ছেলেরা পিছিয়ে থাকার পর অনেক বেটার খেলছে, কিন্তু এগিয়ে থাকলে বা সমতা ফিরিয়ে আনার পর সেই যে জিলটা, সেটা কোথাও আমি মিস করছি। তো ঠিক আছে চলো, তখন মনে হয়েছিল ম্যাচ অনেক বাকি রয়েছে, একটা বিউটিফুল গেম দেখবো। বাট যখন লাস্ট বাঁশিটা পড়লো, ভেঙ্কটেশ, তাকে নিয়ে কথা বলতে হবে, ডেফিনেটলি কথা বলবো। লাস্ট যখন বাঁশিটা দিল, একটা উপলব্ধি আমার মনের মধ্যে হয়েছিল যে আজকের এই ডার্বিটা খুব সাদামাটা বা খুব ম্যাড়ম্যাড়ে একটা ডার্বি। হ্যাঁ, ডেফিনেটলি মোহনবাগান জিতেছে, 3 পয়েন্ট পেয়েছে, আপাতত ক্লিয়ার ফেভারিট হিসাবে আইএসএল লিগ শিল্ড জেতার জন্য এগিয়ে যাচ্ছে, ঠিক কথা। কিন্তু ডার্বির অ্যাসপেক্টে আজকে কেন সাদামাটা, তার অনেকগুলো কারণ রয়েছে। এক, কলকাতা থেকে এত দূরে গুয়াহাটিতে খেলা হচ্ছে, স্টেডিয়ামের দিকে তাকালে মানে গ্যালারির দিকে তাকালে রীতিমতো চোখ ফেটে জল বেরিয়ে আসার মতো সিচুয়েশন, যে এতটা ফাঁকা গ্যালারি, কলকাতা থেকে তো একদম সামান্য দূরে গুয়াহাটি, তাতেও কিন্তু মানুষজন গিয়ে পৌঁছয়নি বা যাওয়ার মতো অবস্থা প্রত্যেকের কাছে হয়তো ছিল না। বা সেখানে যে লোকাল সাপোর্টটা রয়েছে, কারণ মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা সবসময় বলি যে যেখানেই খেলুক না কেন ভারতবর্ষে, সেখানে একটা লোকাল সাপোর্ট থাকে। কিছু মানুষ থাকে যে চলো ডার্বি দেখতে যাবো, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাব, সেইখান থেকেও কিন্তু আমরা দেখলাম যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, সেই জায়গাটাও কিন্তু একটা দূরত্বে চলে গেছে, যেটা এই ম্যাচটা বাইরের শহরে খুব একটা বেশি কাউকে এনগেজ করতে পারছে না। আমি জানি না এর রিজন কী। খেলার মান কিন্তু যে খুব পড়ে গেছে দুটো টিমের এই সিজনে আমি বলবো না, একটা ভালো ডার্বির আশা কিন্তু ছিল আমাদের, হয়নি সেটা অন্য বিষয়। কিন্তু এই যে একটা ফাঁকা গ্যালারি, সেইভাবে দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না। মোস্ট প্রবলি দুটো ক্লাবের, মেনলি যারা ফ্যান ক্লাবের সদস্য তাদের সংখ্যা বেশি ছিল, ইতিউতি কিছু গুটি সংখ্যক যারা ইন্ডিভিজুয়াল ফ্যান্স তারা জোটবদ্ধভাবে গেছিলেন, কিন্তু তার সংখ্যাটা হাতে গুনে বলে দেওয়ার মতো। আমার যতদূর আন্দাজ মনে হয় যে দুটো টিমের গ্যালারিতে 5 থেকে 6 হাজারের বেশি অন্ততপক্ষে আজকে দর্শক থাকার কথা, অন্তত হয়নি 5-6 হাজারের বেশি হয়নি আমার যতদূর মনে হয়, জানি না এক্স্যাক্ট নাম্বার, আমি জানি না, বাট দিস ইজ মাই অ্যাসাম্পশন। যাই হোক, এটা ছিল প্রথম একটা জায়গা যেখানে মনে হয়েছিল যে ডার্বিটা ভীষণভাবে সাদামাটা হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ব্র্যান্ড অফ ফুটবল। দেখো, দুটো টিম যখন নামছে, দুটো টিমের যখন একটা লিগাসি রয়েছে, হিস্ট্রি রয়েছে, এবং কোথাও একটা ভালো খেলার আমাদের একটা দেখার ইচ্ছে রয়েছে যে আমরা একটা ভালো ফুটবল দেখবো, যাই হয়ে যাক না কেন, একটা তাগিদ থাকবে দুটো টিমের যে টপ ব্র্যান্ড অফ ফুটবল, টপ কোয়ালিটি ফুটবল দেখবো। কোথাও প্লেয়ারদের সেই ডেডিকেশনটা থাকবে, প্লেয়ারদের সেই জিলটা থাকবে, সেই প্রেশারটা থাকবে, সেই কোথাও একটা জেতার তাগিদটা থাকবে। মিস করছিলাম, ডেফিনেটলি ভীষণ মিস করছিলাম। এত পরিমাণে মিসপাস, যে দুটো টিমে এত ভালো ভালো প্লেয়াররা রয়েছে, যাদের অনেকে ন্যাশনাল টিমের পার্ট বা আগে পার্ট ছিল, বা যারা অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবলে ভালো। দেখো, আজকে ইস্টবেঙ্গল যেভাবেই হোক না কেন, সেটা ভাগ্যের কারণে হোক, সেটা পারফরমেন্সের কারণে হোক, তারা 11 নম্বরে রয়েছে। বাট এই টিমটাতে এমন কিছু প্লেয়ার্স রয়েছে যারা কিন্তু ডেফিনেটলি যে কোনো টিমে খেলার জন্য মানে 11 নম্বরে থাকার মতো খুব একটা তারা কোয়ালিটি ডেফিনেটলি ধরে না, তারা আরও বেটার জায়গাতে থাকা, বা ইস্টবেঙ্গলের এই টোটাল টিমটা 11 থেকে অনেক বেটার জায়গাতে থাকার কোয়ালিটি ধরে, এটা ঠিক কথা। বাট তারপরেও মোহনবাগান যারা 1 নম্বর পজিশনে রয়েছে আর যারা 11 নম্বর পজিশনে রয়েছে, যাই হোক না কেন, আলটিমেট যে ব্র্যান্ড অফ ফুটবলটা, বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে যে ব্র্যান্ড অফ ফুটবলটা আমরা দেখার জন্য ওয়েট করেছিলাম, সেটা পেলাম না। গুটি কয়েক ফুটবলার আমি বলবো যে যারা নিজের খোলস ছেড়ে বেরিয়ে ফুটবলটা খেলেছে। যেমন বলতে হবে ইস্টবেঙ্গলে বিষ্ণুর কথা, এই একটা প্লেয়ারকে দেখে কোথাও মনে হচ্ছিল যে একটা তাগিদ রয়েছে, একটা কোথাও চেষ্টা রয়েছে, একটা কোথাও অদম্য ইচ্ছে রয়েছে যে কিছু একটা করতে হয়, বারবার তাকে নিয়ে কথা বলছি। আর মোহনবাগানের দিকে আমি বলবো যে মনবীরের কথা, যতটা ডিফেন্সে গেছে ততটা অ্যাটাকে গেছে। লিস্টনের হয়তো এই ক্ষেত্রে কেউ নাম না বললে রাগ করতে পারে, বাট আমার মনে হয় যে লিস্টন প্রচুর বল ওয়েস্ট করেছে। লিস্টনের যে কোয়ালিটি রয়েছে না, টপ লেভেলের কোয়ালিটি রয়েছে, কিন্তু
কোথাও একটা বেসিক প্রবলেম হয়ে যাচ্ছে যে কখন বল ধরা, কখন ছাড়া, কখন কম্বিনেশন প্লে করবে, কখন 1-to-1 খেলবে। এই জায়গাটা লিস্টনের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে। মানে এই জায়গাতে লিস্টনের খেলাটা দেখতে কোথাও মাঝে মাঝে বোরিং লাগছে যে লিস্টন এটাই করবে, এটা করতে পারে। মানে অ্যাকচুয়ালি এটা ভেবে নেওয়া হচ্ছে। মানে আমরা যদি টিভিতে দেখে বসে এটা ভাবতে পারি, তাহলে যারা ফুটবলটা আমাদের থেকে 1000 টাইমস বেটার বোঝেন, অপোনেন্ট কোচরা, তারা আরও বেটার ওয়েতে বুঝবেন যে লিস্টন এবার এই মুভমেন্টটাই করবে, তো লিস্টনকে ধরা সম্ভব, লিস্টনকে ওই জায়গাতে ব্লক করা সম্ভব। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও আমরা আলটিমেট যে একটা কোয়ালিটি অফ ফুটবল, যে একটা 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 ডেফিনিট গেম, সেখান থেকে আমরা পিছিয়ে যাচ্ছিলাম, সেই জায়গাটা আমরা মিস করছিলাম। বাট তারপর আমি বলবো যে সবসময় যেটা হয়েছে তা না, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আরেকটা জিনিস আমাকে ভীষণভাবে অন্ততপক্ষে আজকের ম্যাচে আহত করেছে, সেটা হচ্ছে স্পিড অফ ফুটবল। আজকে আমি জানি না কেন দুটো টিমের প্লেয়াররা খুব বেশি স্প্রিন্ট টানেনি, টানলেও কিন্তু মানে হাতে গোনা কিছু প্লেয়ার টেনেছে। এবং ম্যাক্সিমাম সময়ে আমি দেখেছি অন্ততপক্ষে মাঝ যে জায়গাতে সবথেকে বেশি খেলাটা হয়, যেখানে অনেক বেশি করে বল কন্ট্রোল থাকে, স্পিড থাকে, অ্যাকুরেট বল পাসিং থাকে, সেই জায়গাটা মিস হয়েছে। অ্যান্ড কোথাও একটা ওভারঅল যে একটা ভালো খেলা আমি ডেফিনেটলি মিস করেছি। আমি জানি না আর কে মিস করেছি, আমি জানি না, এটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ। এবার যদি কিছু টেকনিক্যাল বা যা কিছু দুটো টিমের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার ছিল সেখানে আসি, তাহলে প্রথম কথা হচ্ছে মোহনবাগান যে জায়গা থেকে গোলটা পেল, ম্যাক্সিমাম ক্রেডিট গোজ টু আশিস রায়। যেখান থেকে ও বলটা ডেলিভার করে, যে জায়গা থেকে বলটা রিলিজ করে, সেটা একটা বিউটিফুল পাস ছিল। এবং যেভাবে ডিফেন্সকে বোকা বানিয়ে ম্যাকলারেন বলটা নিয়ে যায়, আগের যে ডার্বিটা সেখানে মনে থাকবে আনোয়ার আলী এবং হেক্টর ইউসুফ দুজনের মাঝখান থেকে দুজনকে বোকা বানিয়ে কিন্তু বলটা নিয়ে গেছিলো। আজকে দেখা গেল যে লালচুক নুঙ্গা, হেক্টর ইউসুফ, হিজেজিমায় তিনজন ডিফেন্ডারকে বোকা বানালো, অ্যান্ড কেউই কিন্তু ওকে কভার করতে পারলো না। মানে ট্র্যাক করা তো অনেক দূরের কথা, কাভারটা অবধি করতে পারলো না। অ্যান্ড ফাইনালি একটা বিউটিফুল ফিনিশ করলো। এখান থেকে মনে হয়েছিল যে আরও গোল হতে পারে, আরও একটা হাই প্রেসিং ফুটবল আমরা হয়তো দুটো টিমের থেকে দেখতে পারি। হয়নি, ঠিক আছে, চলো মোহনবাগান ফ্যান্স তারা ডেফিনেটলি এই দিনের শেষে খুশি থাকবে যে 1-0 উইন, যাই হয়ে যায় কেন ডার্বি ইজ এ ডার্বি, উইনটা ম্যাটার করে। এবং 3 পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে লিগের যা অবস্থা, সেখানে 3 পয়েন্ট অনেক বেশি করে ম্যাটার করে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বড় যেটা প্রবলেম হচ্ছিল, দেখো পেনাল্টি নিয়ে আগে বলে দেওয়া যাক, কারণ এতক্ষণে হয়তো অনেকে বলবে যে কী হচ্ছে ভাই, ভেজার বকেই যাচ্ছ, পেনাল্টি নিয়ে বলছো না। দেখো পেনাল্টিটা ডেফিনেটলি ছিল, এই নিয়ে কারো কোনো দ্বিমত থাকার কথা নেই। কারণ যে জায়গা থেকে আপুইয়ার হাতে বলটা লেগেছে, যেভাবে হাতটা স্ট্রেচ ছিল এবং বলটা যে ডিরেকশনে যাচ্ছিলো, হাতে লেগে যাওয়ার পর যেভাবে ব্যাকে চলে এলো বা সাইড ডিরেকশনে চলে গেল, এটা ডেফিনেটলি একটা পেনাল্টি। ভেঙ্কটেশের হয়তো ওই জায়গাতে ভীষণ ব্লক ছিল, বাট অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি কী করছিলেন, তার তো ওখানে ভিশনটা ওপেন ছিল, তো তিনি পুরোপুরিভাবে এটাকে এড়িয়ে গেছেন, বা বলা ভালো যে তিনি বুঝতে পারেননি, দেখতে পারেননি, হোয়াট এভার। আমাদের ইন্ডিয়ান ফুটবলের রেফারি এটাই আমাদের এখানে রেফারিং। কিছু ম্যাচে ভালো হয়ে যায়, কখনো সেটা মিস্টেক কেউ করে ফেলে যে একটা ভালো রেফারিং হয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম সময় অন্ততপক্ষে আমি বলবো যে 95% টাইমে আমরা পুওর বা ওর্স্ট রেফারিং দেখি। গতকালের ম্যাচ আমি দেখছিলাম, সম্ভবত তেজস নাগভেঙ্কার তিনি রেফারি ছিলেন। এত জঘন্য রেফারিং হতে পারে না। তিনি একটা সময় দাঁড়িয়ে ম্যাচটাকে আর কন্ট্রোলই করতে পারছিলেন না। পাঞ্জাব নর্থ ইস্ট দুটো টিম যথেষ্ট ব্যালেন্সড ফুটবল খেলে, যথেষ্ট হাই প্রেসিং ফুটবল খেলে, এবং এই একটা লোকের জন্য কালকের ম্যাচটা পুরো ভেস্তে গেছে। টপ কোয়ালিটি অফ ফুটবলটা আমরা দেখতেই পাইনি। তিনি কার্ড দেখাতে ব্যস্ত ছিলেন। একটা রেফারি যখন একটা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যান, তিনি কন্ট্রোল রাখতে পারেন না, তার কাছে কার্ড দেখানো ছাড়া আর কোনো রাস্তা থাকে না। অ্যান্ড রং ডিসিশন দিতে যা অবস্থা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, যে বলার বাইরে, নতুন করে কিছু বলার নেই। রোজ কেউ না কেউ সাফার করছে, একটা টিমও বলতে পারবে না যে আমি সাফার করিনি। কেউ না কেউ কোনো না কোনো দিন সাফার করেছে, কেউ বেশি করেছে, কেউ কম করেছে, বাট ডেফিনেটলি সবাই করেছে। এভরিওয়ান সাফার করেছে, কেউ বেনিফিট পেয়েছে, আজ না হোক কাল অন্য কেউ না হোক, মানে তুমি আমি যে কেউ বেনিফিটটা পেয়ে যায় বা সাফারটা করে যায়। তো এই ধরনের রেফারিং নিয়ে চলতে হচ্ছে। একটা ডেফিনেট পেনাল্টি ছিল ইস্টবেঙ্গলের, সেখানে যদি ইস্টবেঙ্গল পেনাল্টিটা পেতে পারতো, কনভার্ট করতে পারলে ওখানে 1-1 হতে পারতো, ম্যাচ আরও বেশি ইন্টেন্স লেভেলে পৌঁছতে পারতো। বাট এখানে আমার একটা জিনিস অ্যাড করা রয়েছে, টেকনিক্যাল ব্যাপার অ্যাড করা রয়েছে, যে আমরা যদি একবার স্ট্যাটসের দিকে চোখ বোলাই, তাহলে একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই একটা পেনাল্টি কি আজকে ইস্টবেঙ্গলের এই 1-0 হারের জন্য দায়ী? এই একটা পেনাল্টি না পাওয়া, সেটাই কি শুধুমাত্র দায়ী হয়ে যাবে? হয়তো পেনাল্টিটা আজকে হাইলাইটেড হয়ে যাবে, আজকে সবাই বাকি দিকগুলোকে ভুলে গিয়ে সবাই বলবে দেখো ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়া হলো না, ইস্টবেঙ্গলকে বঞ্চিত করা হলো, ইস্টবেঙ্গলের থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নেওয়া হলো, এটা সবাই বলবে। বাট ইস্টবেঙ্গল টেকনিক্যালি কোথায় সব থেকে বেশি পুয়ার ফর্ম দেখিয়েছে, সেটা হচ্ছে ফিনিশিংয়ের ক্ষেত্রে। 7টা শটস ইস্টবেঙ্গল নিয়েছে,
সেই 7টা শটের মধ্যে একটা সিঙ্গেল শট কিন্তু আজকে অন টার্গেট ছিল না। তো এখানে কোথাও দেখা যায় যে তোমার টিমে লাস্ট সিজনের গোল্ডেন বুট উইনার রয়েছে, তোমার টিমে লাস্ট সিজনে ইন্ডিয়ান স্ট্রাইকারদের মধ্যে সবথেকে ব্রাইটেস্ট প্লেয়ারটা রয়েছে, তোমার টিমে লাস্ট সিজনে তোমার ক্যাপ্টেন রয়েছে যে এত পরিমাণে গোল করেছে, বিষ্ণুর মতো একটা ইয়াংস্টার রয়েছে, বাট তারপরেও কোথাও যে আলটিমেট শট অন টার্গেট, আমি একটা বল 3 কাঠিতে রাখতে পারলাম, গোলকিপার সেভ করলো, ব্লক হয়ে গেল, ডিফেন্ডার ক্লিয়ার করলো, হোয়াট এভার, সেই একটা শট অন টার্গেট কিন্তু ইস্টবেঙ্গল রাখতে পারেনি। তো পুয়ার ফিনিশিং যদি একটা টিমের থাকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র একটা পেনাল্টি থেকে যদি ডিনাইড হয়ে যায়, তাহলেও কিন্তু বাকি জায়গাতে দাঁড়িয়ে টেকনিক্যালি ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে 1 পয়েন্ট পাওয়ার মতো বা ম্যাচটা জেতার মতো যা কিছু করার দরকার সেটা কিন্তু করতে পারেন। উল্টো দিকে আমরা যদি মোহনবাগানকে দেখি, তাহলে 17টা শট মোহনবাগান নিয়েছিল, সম্ভবত 4টে বা 5টা শট দেখলাম অন টার্গেট থেকেছে, তার মধ্যে একটা গোল হয়েছে। তো সেই জায়গাতে বোঝা যায় দুটো টিমের অ্যাকচুয়ালি ফিনিশিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে। বাট আবার বলছি, যে খেলা আমরা দেখেছি সেই খেলা কিন্তু একদম কোয়ালিটি বা ব্র্যান্ড একদম দুটো টিমের সাথে একদমই যায় না, আমরা কোয়ালিটি ফুটবল দেখিনি, সেটা ঠিক কথা। কিন্তু যতটুকু চেষ্টা প্লেয়াররা করেছে সেই চেষ্টা একদিকে ইস্টবেঙ্গলের পুরোপুরি বিফলে গেছে, একদমই হিট হয়নি। উল্টো দিকে মোহনবাগানের ক্ষেত্রে হালকা হলেও একটা গোল আলটিমেট হয়েছে। তো টেকনিক্যালি কোথাও কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এই জায়গাতে বিশেষ করে ফিনিশিংয়ের দিক থেকে পিছিয়ে ছিল। যদি মাঝমাঠের প্রসঙ্গে আসি, মানে আজকে ডার্বির যা মাঝমাঠ দেখলাম, ঠিক এতটা উইক মিডফিল্ড প্লে আমি লাস্ট কবে কোন ডার্বিতে দেখেছি আমি সিরিয়াসলি ভুলে গেছি। দুটো টিমের ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছিল যে বল হোল্ড করার মতো কোনো প্লেয়ার ছিল না। দুটো টিমের ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছিল সেইভাবে মাঝমাঠ থেকে ভালো পাস আসবে, মাঝমাঠে একজন প্লেয়ার যে বলটা স্ক্রিন করবে, যে পুরো অপোনেন্টকে সেভাবে রিড করবে, সেই প্লেয়ার পাওয়া যাচ্ছিল না। এবং সবথেকে বড় কথা, যে থার্ড ম্যান মুভ, সেই থার্ড ম্যান মুভ কিন্তু ম্যাক্সিমাম সময় দুটো টিমের হয়নি, ইস্টবেঙ্গলের তো প্রায় হয়নি বললেই চলে, 0 ছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। মোহনবাগানের 2-1টা টাইম হয়েছে, বিশেষ করে গ্রেগ স্টুয়ার্ট নামার পর শেষের যে ওই 18-20 মিনিট, এই সময়টাতে কিছু কিছু ক্ষেত্রে থার্ড ম্যান মুভ হয়েছে, বাট ম্যাক্সিমাম সময়ে গ্রেগ স্টুয়ার্টের আগে অবধি যেহেতু সেইভাবে ক্রিয়েটিভিটি হচ্ছিল না, সাহাল অনেক বেশি করে নিচে নেমে ব্লকারের কাজ করছিল আপুইয়ার সাথে পার্টনারশিপে, তো সেইখানে আমরা থার্ড ম্যান মুভ সেভাবে দেখিনি, সেইভাবে আমরা সামনের দিকে অ্যাটাক দেখিনি। তো আবারও বলছি, দুজন কোচ, একদিকে একজন মলিনা অবশ্যই তিনি গোলটা পেয়ে যাওয়ার পর হয়তো কিছুটা সাবধানী ফুটবল খেলেছেন, উল্টো দিকে অস্কার ব্রুজো তিনি হয়তো চাননি এই ম্যাচটা খুব বাজেভাবে হারতে, সেই কারণে তিনি তার ডিফেন্সকে একদম হাই লাইনে নিয়ে গিয়ে সবসময় অ্যাটাকে যেতে চাননি। তিনি চেয়েছিলেন ঠিক আছে খুব খারাপ রেজাল্ট যাতে না হয়, অন্ততপক্ষে প্লেয়ারদের ওপর এক্সট্রা প্রেসার যেন না আসে, যারা ডার্বি খুব বাজেভাবে হারা হলো। তো দুজন কোচ হয়তো সাবধানী ফুটবল খেলেছেন বা প্লেয়ারদেরকে খেলিয়েছেন, সেই কারণে আজকে এই ধরনের একটা ম্যাচ আমরা দেখলাম। বাট আবারও বলছি, মোহনবাগান এই জায়গা থেকে জেতার ফলে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ মোহনবাগান পাচ্ছে, অ্যান্ড সেই অ্যাডভান্টেজটা মোহনবাগানের জন্য দরকার ছিল, সেটা মোহনবাগান আনতে পারছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো তোমাদের এই ম্যাচটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই রেড কার্ডটা নিয়ে কথা বলতে হবে, কারণ ডার্বি, লাল কার্ড, এটা এই রিসেন্ট টাইমে একটা বিরাট বড় ঘটনা হয়ে গেছে। ডার্বি মানে মোটামুটি একটা ডার্বি ছাড়া রেড কার্ড ঠিক হতেই থাকে। তো যে রেড কার্ডটা হয়েছে সেটাও একজন খুব ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গল প্লেয়ারের, সৌভিক চক্রবর্তীর। এমনিও সৌভিক চক্রবর্তী যখন ইয়েলো কার্ডটা ফার্স্ট কনসিড করে, সেটা 4th ইয়েলো কার্ড ছিল, তো অটোমেটিক্যালি নেক্সট যে ম্যাচ ছিল সেটা সৌভিক মিস করতো। তো সৌভিক যে জায়গা থেকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখলো, ওখানে কিন্তু ইয়েলো কার্ডটা কনসিড করা মানে ফাউলটা করা ছাড়া আর কোনো অপশন ছিল না। ওখানে দাঁড়িয়ে লিস্টন যদি ওই জায়গাটা ডজ করে পেরিয়ে যেত, তাহলে শুধুমাত্র সামনে গোলকিপারের সাথে একদম 1:1 হয়ে যেত, এবং সেখানে লিস্টনের যা ফিনিশিং কোয়ালিটি রয়েছে ওই সিচুয়েশনে 1:1 সিচুয়েশনে হয়তো গোল হয়ে যেতে পারতো। তো সেখানে সৌভিক পুরোপুরি টিমের সাথে বা প্রফেশনালিজমের জন্য ওই ফাউলটাকে আলটিমেট করে এবং ইয়েলো কার্ডটা কনসিড করে, সেকেন্ড ইয়েলোতে রেড কার্ড হয়ে যায়। তো নেক্সট ম্যাচটা সৌভিক এমনি মিস করতো, লাল কার্ডের জন্য মিস করবে, এই ক্ষেত্রে সেই একই ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা বড় সময়ের জন্য ইস্টবেঙ্গলকে 10 জনে খেলতে হয়েছে, কিন্তু এই যে একটা নিউমারিক্যাল অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে ছিল, 11:10 ম্যানের খেলা, এটাও কিন্তু মোহনবাগান শেষের দিকে তুলতে পারেনি। অনেক কটা চান্স ভালো তৈরি হয়েছিল, কিন্তু আবারও বলছি শেষের দিকে যেহেতু ফিনিশিংয়ের প্রবলেম আসছিল, সেখানে গোলটা কিন্তু আর হয়নি। মনভীর বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করেছে, সাহাল আব্দুল সামাদ বক্সের ভেতরে সুযোগ নষ্ট করেছে, লিস্টন তো মিস করেইছে।
কামিংস সেইভাবে স্ট্রাইক করার মতো খুব ভালো জায়গাতে পৌঁছতে পারেনি। আশিস রায় দু একটা দুমদাম উড়িয়ে দিয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে তো প্রবলেম দুটো টিমেরই ছিল, কিন্তু আবারও বলছি যে দিনের শেষে যে জিতবে ওই সিকান্দার, সেটা মোহনবাগান করতে পেরেছে। আর ওভারঅল টোটাল 10টা ডার্বি হয়ে গেল আইএসএলে, এবং সেখানে স্ট্যাটস দেখলে দেখা যাবে যে 9বার কিন্তু মোহনবাগান জিতেছে আর একবার ড্র হয়েছে। তো ঠিক আছে, চলো এটা নিয়ে তোমাদের টোটাল কী কী অবজারভেশন রয়েছে, মত রয়েছে, ম্যাচটা কেমন দেখলে, এনজয় করলে, কতটা ভালো লাগলো, কতটা খারাপ লাগলো, পরবর্তী ডার্বিতে কী কী এক্সপেক্ট করছো দুটো টিমের থেকে, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।